শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সহিংস সংঘর্ষে এক জামায়াত নেতার মৃত্যুতে দেশজুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। জামাতের যে বড় নেতা গতকালকে শেরপুরে আমরা দেখলাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির নেতার কর্মীদের মধ্যে যেইভাবে চেয়ার ভাঙ্গা ভাঙ্গি দৌড়াদৌড়ি পিটাপিটি হয়েছে, সবাই ভিডিওটা দেখছেন না? আমার কাছে মনে হয়েছে যে মাত্র তো শুরু, অনেক কিছু বাকি গুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল বের করেছে এবং সেই মিছিল বিএনপির বিরুদ্ধে মিছিল। বিভিন্ন জায়গা থেকে যে পরিস্থিতি, যে খবরগুলো আসছে, তাতে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সাংঘর্ষিক পরিস্থিতি তত বেশি প্রকট হচ্ছে। গতকাল সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে এবং গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দুইটা ঘটনা ঘটেছে, এই দুইটা ঘটনা দেখার পর আমার খুব সন্দেহ হচ্ছে আদৌ বাংলাদেশে নির্বাচন হবে। এবার নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডির রাজপথ। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যতই এগিয়ে আসছে, এবার যেন মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। রাজনৈতিক মহল থেকে তদারকি সরকারের উপরে চাপ তৈরি করা হচ্ছে যাতে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে ইউনূস সরকারকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কি নতুন সংখ্যা তৈরি হয়েছে, এই প্রশ্ন সামনে এসেছে। ডক্টর আলী রিয়াজ ডক্টর ইউনূস কি ভিন্ন কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন? আসসালামু আলাইকুম দর্শক, জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয়ে বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। গতকাল সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে এবং গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দুইটা ঘটনা ঘটেছে, এই দুইটা ঘটনা দেখার পর আমার খুব সন্দেহ হচ্ছে আদৌ বাংলাদেশে নির্বাচন হবে। যেই ঘটনা ঘটেছে এটার জন্য মোটেও আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত ছিলাম না। একজন ব্যক্তি দীর্ঘ 17 বছর প্রবাসী জীবন শেষে বাংলাদেশে এসেছেন রাজনীতি করবার জন্য, প্রধানমন্ত্রী হবার জন্য। তাকে কেন্দ্র করে যদি এমনভাবে নোংরামি করা হয়, বেচারা কোথায় যাবে, কার কাছে যাবে? আপনারা বলেন তো, আপনাদের কি একটু মায়া দয়া হচ্ছে না? একটু মায়া দয়া রেখে তার উপর একটু রহমত নাজিল করার চেষ্টা করেন। প্রেশারের মধ্যে রাখলে থাকতে পারবেন না তো, তিনি তো ফিরে যাবেন লন্ডনে, তার আপন ঠিকানায়। আমি কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, জনাব তারেক রহমান। গতকাল টাইমস ম্যাগাজিনে তাকে নিয়ে একটা দীর্ঘ লম্বা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কখনো ভালো কোনো বার্তা বয়ে আনে না। ইতিপূর্বে যেসব শাসক বা যেসব প্রধানমন্ত্রী কিংবা যেসব বৃহৎ রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় ছিল কিংবা ক্ষমতায় যাবার একটা বিশাল পথ উন্মুক্ত হয়েছিল, তারা কিন্তু সবটুকু হারিয়ে ফেলেছে। অর্থাৎ টাইমস ম্যাগাজিন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কখনো ভালো কিছু বয়ে আনে না। টাইমস ম্যাগাজিনের হেডলাইনে লেখা হয়েছে বাংলাদেশ ইজ প্রডিগ্যাল সন। আপনারা কি জানেন প্রডিগ্যাল শব্দের অর্থ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞেস করেছিলাম, অপব্যয়ী, বেপরোয়া খরচকারী বা অমিতব্যয়ী, এটি এমন কাউকে বা কিছুকে বোঝায় যে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে বা সম্পদ অত্যন্ত বেপরোয়াভাবে খরচ করে নষ্ট করে। অর্থাৎ তারেক রহমানকে অর্থ ব্যয়কারী, অপব্যয়কারী হিসেবে আখ্যা দিয়েছে টাইমস অফ ম্যাগাজিন। এখানে তাকে খাম্বা হিসেবেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। যাই হোক, এটা আমি বলতে চাচ্ছি না, এটা ভিন্ন প্রসঙ্গ। যে প্রসঙ্গ মূলত গতকাল শেরপুর জেলায় জামাত এবং বিএনপির সংঘর্ষের ফলে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে আবার উপজেলা জামাতের সাধারণ সম্পাদক কিংবা সভাপতি। সেই উপজেলার নাম হচ্ছে শ্রীবর্দী উপজেলা। এই ঘটনাকে কেন্দ্র করে শেরপুর 3 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুবেল, তার নাম, তাকে জামাত কিডন্যাপ করে নিয়ে গেছে। এখনো জামাত ক্ষমতায় আসেনি। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিএনপির মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থীকে জামাত কিডন্যাপ করে নিয়ে গেছে সেই জামাত নেতা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইভেন সমসাময়িক যে ঘটনাটা আপনারা যদি দেখেন, সাদ্দাম ছাত্রলীগের সভাপতি বাগেরহাট সদর উপজেলা, তার স্ত্রী সন্তান হত্যাকাণ্ডের শিকার হলো, অর্থাৎ আত্মহত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো বিক্ষোভ হয়েছে? দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জামাত, শিবির কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো মিছিল, মিটিং, সংগ্রাম, সমাবেশ হয়েছে? হয়নি। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে গত 5 আগস্টের পর থেকে। জামাত কিংবা ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কিংবা হোয়াটএভার যে কোনো সংগঠন কোনো সেভাবে মিছিল, মিটিং করেছে? ডাকসুর ব্যানারে কখনো দেখেছেন একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে? হয়নি। ইভেন ছাত্র দলের নেতা সৌম্য হত্যার কারণে কিন্তু ডাকসু তাদের অফিসিয়ালি কোনো সংগ্রাম, সমাবেশ, সভা, মিছিল, মিটিং কিচ্ছু করেনি। অথচ জামাতের একটা নেতা হত্যাকাণ্ডের শিকার হলো, তার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব মিছিল হয়েছে, যেসব স্লোগান দেওয়া হয়েছে, এইটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি জানি না তারেক রহমান এই স্লোগানগুলো দেখেছেন কিনা, এই ভিডিওগুলো তিনি দেখেছেন কিনা। যদি দেখে থাকেন তবে আমার মনে হয় তাকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কিছুদিন পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো 1 2 3 4 তারেক রহমানের। গতকাল রাতে স্লোগান দেওয়া হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, মানুষ মারার প্ল্যান। আপনারাই দেখেন স্লোগানগুলো, আমি কি বলবো, আপনারা দেখেন, ভিডিওগুলো দেখেন।
তারেকের গদিতে আগুন জ্বালো একসাথে, আই তারেক দেখা যা, আই সেরে তোর বাপেরা। তারেক রহমান বাংলাদেশে ফিরেই 300 ফিটের সেই জনসভায় বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানকে কেন্দ্র করে আজকে ডাকসু স্লোগান দিচ্ছে, কয়টা খুনের প্ল্যান আছে খাম্বা তারেক তোর কাছে। এরপর দেখেন আরেক স্লোগান হচ্ছে, তারেক জিয়ার অনেক গুণ, প্ল্যান করে মানুষ খুন। এই তিনটা মিছিলে যে কয়েকটা স্লোগান আপনারা শুনলেন, এটা কি কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে? রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে, নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে জামাতের সেই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যদি ভেবে থাকেন তাকে বিএনপি হত্যা করেছে, সেটা আপনাদের ভুল ধারণা। দেখেন, আমি এর আগেও বলেছি, আবারও বলতেছি, হাদিকে হত্যা করেছে জামাত। হাদিকে হত্যা করে এই বিষয়টাকে ক্যাশ করে নির্বাচন বানচাল করার একটা ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল জামাত। কিন্তু তারেক রহমান দেশে ফিরে আসাতে সেই ইস্যুটা ধামাচাপা পড়ে গেছে, কারণ মিডিয়া ফোকাসড সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন তারেক রহমান। কারণ তিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলেন। দেশে আসার পরে মিডিয়া স্বভাবতই তাকে নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। আর বাংলাদেশের মিডিয়া তো স্বভাবগতভাবে 2 নাম্বার, তাদের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে চামচামি করা, তেলবাজি করা। যখন যে সরকার ক্ষমতায় আসে কিংবা যার ক্ষমতায় আসার সম্ভাবনা সৃষ্টি হয়, তারাই চামবাজি করে। প্রথম হলো ডেইলি স্টারের মতো পত্রিকা, যেখানে তারেক রহমানের চামচামি করতেছে, বাকি সব পত্রিকা করবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং তারেক রহমানের চামচামি করতে গিয়ে পত্রিকা হাদি ইস্যুকে হারিয়ে ফেলেছে, হাদি ইস্যু হারিয়ে গেছে পত্রিকা থেকে। এটা জামাত কোনোভাবে পজিটিভলি নেয় নাই, যার কারণে পুনরায় তারা জামাতের নেতাকে হত্যা করে এটাকে ক্যাশ করে ইস্যু বানিয়ে তারা নির্বাচন বানচাল করতে চায়। এখন অনেকে বলতে পারেন জামাত তো তাদের নিয়ন্ত্রণ সবকিছু নিয়েছে, তারা কেন নির্বাচন চাচ্ছে না? ডিপ স্টেট তাদের পাশে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে নতুনভাবে বন্ধু বানাতে চায়। দেখেন, ক্ষমতা ছাড়াই যদি রাষ্ট্রের সর্বোচ্চ পাওয়ার এক্সারসাইজ করা যায়, রাষ্ট্রের সবটুকু নিয়ন্ত্রণ হাতের তালুতে সীমাবদ্ধ রাখা যায়, সেক্ষেত্রে নির্বাচন করে ভোটের মাধ্যমে ক্ষমতা নেওয়া, প্রেসারে নেওয়া কিংবা একটা রিস্ক নেওয়া কোনো প্রয়োজন আছে? সুতরাং জামাত চাইছে না বাংলাদেশ ইলেকশন হোক। আর ইলেকশন হলেও হা ভোট না ভোটের ভিত্তিতে কি হতে পারে সেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আপনারা বুঝতে পারছেন তারেক রহমানের উপর কি ধরনের প্রেসার আসতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলা, এছাড়াও আরো যতগুলো মামলা ছিল, প্রত্যেকটা মামলা আমার হয়তোবা মনে হচ্ছে এগুলো আবার নতুন করে ফাইল খোলা হবে। যদি 12 ফেব্রুয়ারি ইলেকশন কোনো কারণে না হয়, আপনারা নিশ্চিত থাকেন তারেক রহমানকে জেলে ভরবে সুদখুরি ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এবং এখানে জামাত সর্বোচ্চ সমর্থন দেবে। সুতরাং এই অবস্থায় যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন না হয়, তবে তারেক রহমানকে বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতার মধ্যে আসতে হবে, অন্যথায় তারেক রহমান বাঁচতে পারবে না। তারেক রহমান কিন্তু দেশ ত্যাগ করতে পারবে না। ইমিগ্রেশন আমার মনে হয় তাকে যাইতে দেবে, বলবে সরি স্যার আপনি যাইতে পারবেন না, সরকারের নিষেধ আছে। আমার সবকিছু মানে পরিস্থিতি, প্রেক্ষাপট, পরিবেশ সবকিছু দেখে মনে হচ্ছে নির্বাচন 12 ফেব্রুয়ারি হচ্ছে না। আর যদি নির্বাচন হয়েও যায়, সেক্ষেত্রে তারেক রহমান যদি তার দল যদি ভোটের মাধ্যমে জয়ীও হয়, সেক্ষেত্রেও তারা মসনদে বসতে পারবে না, কারণ হা ভোটকে জয়যুক্ত করা হবে। যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসে কিংবা ভোটের মাধ্যমে জিতে যায়, সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকেন হা ভোটকে জয়যুক্ত করা হবে। অর্থাৎ হা ভোটকে জয়যুক্ত করে বিএনপির ক্ষমতার মসনদে বসার যে মনোবাসনা, সেটাকে পেরেক মেরে দেবে সুদখোর মোহাম্মদ ইউনূস। তাদের ABCDEFG সব প্ল্যান সাজানো আছে, শুধু এক্সিকিউশনের একটা সময় তারা অপেক্ষা করতেছে। যে কোনো সময় সেগুলো এক্সিকিউট করবে, সেটা 12 ফেব্রুয়ারির আগে হতে পারে, পরে হতে পারে। এমন হতে পারে 12 ফেব্রুয়ারির আগে একজন প্রথম সারির নেতাকে তারা হত্যা করবে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছে, সবাই সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অংশ নিই। বুঝতে পারছেন কি হচ্ছে, খেলাটা কোথায় যাচ্ছে? এনসিপির একটা তথাকথিত বুদ্ধিজীবী আছে SM মুস্তাফিজ, তার স্ট্যাটাসটা দেখেন, তারেক রহমান খুনি, বিএনপি খুনি। এই জানোয়ারগুলো একজন জলজান্ত মানুষকে কুপিয়ে মেরে ফেললো শুধুমাত্র প্রতিপক্ষ দল দেখে, এদেরকে আর কোনো ছাড় নয়। এর আগে যে এতগুলো মানুষকে হত্যা করা হলো, তখন এদের সেই বিবেক কোথায় ছিল? তখন এদের সেই দর্পণ কোথায় ছিল? ছিল না। কারণ এখন এগুলো তো সব সাজানো নাটক, এগুলো মাত্র তো শুরু। তারেক রহমান বুঝতেই পারছে না তার উপর দিয়ে কি যাবে। জাস্ট ওয়েট এন্ড সি। ভাইয়ার প্রধানমন্ত্রী হবার স্বপ্ন আমার মনে হয় না পূরণ হচ্ছে। আর যদিও ভাইয়া প্রধানমন্ত্রী হয়, সেক্ষেত্রে ভাইয়া যে বেশি দিন থাকতে পারবে না, এটা মোটামুটি আমরা বুঝে গিয়েছি। এবং এটাও মাথায় রাখবেন, টাইমস ম্যাগাজিন যাকে নিয়ে সংবাদ প্রকাশ করে তার ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। এটা ইতিহাস বলে, আমার কথা না। এবং এটাও মাথায় রাখবেন, যে নির্বাচনে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেয়নি, সেই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কখনো দীর্ঘমেয়াদে টিকতে পারেনি। লাথিউষ্ট মেরে সেই সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এটা হচ্ছে সাংঘর্ষিক অবস্থার দিকে যাচ্ছে এবং এক ধরনের যুদ্ধের ডাক দিয়েছেন গতকালকে নাহিদ ইসলাম। বলেছেন যে মানে আঘাতের বদলা আঘাত, এরকম সুরেই কথা বলেছেন। এবং সেই কথা একই সুরে জামাতের আমিরও কথা বলেছেন। সেই কথা প্রমাণ করে যে সংঘর্ষ অনিবার্য, এবং সংঘর্ষ অনিবার্য এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য খুব একটা সুখকর ব্যাপার হবে না। নাহিদ ইসলাম কি বলছেন, গতকালকে কি বলেছেন চলুন একটু দেখে নিই। তিনি বলছেন, এখন থেকে আঘাত এলে পাল্টা আঘাত। নাহিদ ইসলাম, নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে। এই খবর যখন তিনি বলছেন, তখন জামাতের আমির বলছেন, ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন, তিনি বলছেন, কেউ ঝগড়া করতে এলে ছেড়ে দেব না, জামাত আমির। অর্থাৎ দুইজনই একই টোনে কথা বলছেন, আঘাতের বদলা আঘাত, পাল্টা আঘাত, এরকম বলছেন। নাহিদ ইসলাম কি বলেছিলেন চলুন একটু জানি। ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ করে নাহিদ ইসলাম আরও বলেন,
নাসিরউদ্দিন পাটোয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে তাকে বাধা দেওয়া হয়। এ সময় তার উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরেও হামলা, বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এটা গত পরশু দিন হয়েছে। গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারির হামলার ঘটনা ঘটেছে, আদিবের উপরে ঘটনা ঘটেছে গত পরশু। এনসিপির আহ্বায়ক বলেছেন, এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে। অর্থাৎ আপনারা ডিম মারলে আমি ডিমই মারবো, আপনারা হাত ভাঙলে আমি হাতই ভাঙবো। আমরা এই ধরনের পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে তবে আমাদের করণীয় আমরা তাই করব, যা করণীয় আমাদের। গত কয়েকদিনে দেশের 6-7টি জেলায় 11 দলের অন্যতম শরিক বাংলাদেশ জামাত ইসলামী নারী কর্মীদের উপরে হামলা চালানো হয়েছে বলেও নাহিদ অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ও পুলিশের নিরাপত্তার সুযোগে একটি বিশেষ দল ও জোট আচরণবিধি লঙ্ঘন করছে, লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কি? আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা শুধু বিএনপি করছে না, আপনার জোটের যে প্রধান দল জামাত ইসলাম তাদেরকেও করতে দেখছে সেই ব্যাপারটা। কিন্তু তিনি যে বলছেন যে হাবিবুল্লাহ বাহারের পিঠা উৎসবে নাসিরউদ্দিন পাটোয়ারি আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন, সেই ব্যাপারে হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে কি বলা হচ্ছে? হাবিবুল্লাহ বাহারের কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তিনি নিশ্চিত করছেন, সমকালের শিরোনামটা দেখুন। তিনি বলছেন, হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কর্তৃপক্ষের। আজকে এই প্রোগ্রামে আসলে কেউই ইনভাইটেড ছিলেন না। হঠাৎ করেই এই নির্বাচনী এলাকার একজন প্রার্থী দলবল সহ এখানে অনুপ্রবেশ করে। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি কলেজে আমন্ত্রিত ছিলেন না। নাহিদের অভিযোগটা মিথ্যা, এই ব্যাপারটাই এখানে প্রমাণিত হয়। আবার জামাতের আমির কি বলছেন চলুন একটু জানি। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন, একটি দল একদিকে দিচ্ছে ফ্যামিলি কার্ড, অন্যদিকে দিচ্ছে মা বোনদের গায়ে হাত। মা বোনদের মানে ওই জামাতের লোকজন, কর্মীরা, মহিলা কর্মীরা যে বাড়ি বাড়ি যাচ্ছে, তারা এনআইডি কার্ড চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে, এই অভিযোগ যে বিএনপি করছে ওইটাকে কেন্দ্র করেই একটা সংঘর্ষের ঘটনা 2-3 দিন আগে ঘটেছিল, সেই কথাই তিনি বলছেন। যারা মাকে অসম্মানিত করছেন তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য আমি আহ্বান জানাই। জনগণের রায়ে আস্থা রাখুন, অতীতে যারা আস্থা রাখেনি তাদের পরিণতি ভালো হয়নি। তিনি আরও বলেন, এখন মাঘ মাস, এখনই যদি মাথা এত গরম থাকে তাহলে চৈত্র এলে কি করবেন? খুবই ভালো কথা। খুলনা সার্কিট হাউস মাঠে তিনি এই কথা বলেন। জামাতের আমির বলেন, আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, তবে কেউ আসলে আমরা ছেড়ে দেব না। একেবারে স্পষ্ট কথা, নাহিদের এবং ডাক্তার শফিকের একই কথা, আঘাতের পাল্টা জবাব আঘাত দিয়েই দেওয়া হবে। এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন, আপনারা প্রত্যেক নরনারীর ভোটের অধিকারের পাহারাদার হবেন, ভোট যার যেখানে ইচ্ছা সেখানে দেবে, কিন্তু আমরা বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। 13ই ফেব্রুয়ারি আমরা একটি অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। দুইজনই আহ্বান দুইজনই একেবারে স্পষ্ট ভাষ্য দিয়ে দিয়েছেন, আঘাতের বদলা আঘাত। তার মানে পরিস্থিতি সংঘর্ষের দিকে যাচ্ছে, আঘাত পাল্টা আঘাত, পাল্টা আঘাতের পরে আবার পাল্টা আঘাত হবে। বিএনপি ভার্সেস জামাত এনসিপি যে এক ধরনের যুদ্ধের ডাক দেওয়া হচ্ছে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বিএনপির প্রতি অভিযোগ করে, এটা স্পষ্ট। তার মানে নির্বাচনটা খুব একটা সহজ সরলভাবে যে হয়ে যাবে সেটা বলতে পারা যাচ্ছে না। গতকালকে আল জাজিরা জামাতের আমিরের সাক্ষাৎকারের একটা টিজার ছেড়েছে, সাক্ষাৎকার নিয়েছে জামাতের আমির। সেখানে নারী নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং নিশ্চিত করে পুরো সাক্ষাৎকারে তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব নিয়েও প্রশ্ন করা হবে। গতকালকে জামাতের আমির দেখুন খুলনায় তিনি গিয়েছেন, সেখানে তিনি যে জনসভায় দাড়িপাল্লা তুলে দিচ্ছেন কৃষ্ণনন্দীর হাতে, সেখানে কৃষ্ণনন্দী বলছেন, চ্যানেল 24-এর শিরোনামটা দেখুন, সেখানে বলছেন, জামাত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে কৃষ্ণনন্দী। অর্থাৎ জামাতকে কেন্দ্র করে হিন্দু নেতৃত্ব প্লাস নারী নেতৃত্ব এই ব্যাপার নিয়ে যখন বিতর্ক হচ্ছে তখন সেই বিতর্কের ব্যাপারগুলো কিন্তু সামনে নানাভাবে আসছে এবং আমরা আসতে দেখছি। যখন জামাত এবং এনসিপি অভিযোগ করছে বিএনপির বিরুদ্ধে যে বিএনপি তাদের উপরে হামলা করছে বারবার, তখন গত রাতে দৈনিক যুগান্তর নিশ্চিত করছে, চট্টগ্রামের একটা খবর নিশ্চিত করছে, যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে, জামাতের হামলায় বিএনপির 2 কর্মী আহত। এখানে আবার জামাত বিএনপিকে আক্রমণ করেছে। তার মানে হচ্ছে যে আক্রমণের এগেনস্টে পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে। আমি জানি না চট্টগ্রামে জামাত আক্রান্ত হয়েছিল কিনা, তার পাল্টা আঘাত তারা হানলো কিনা, তবে জামাতের আঘাতে 2 জন বিএনপি আহত হয়েছেন, সেটা যুগান্তর নিশ্চিত করছে। পরিস্থিতি সব মিলিয়ে যেটা বলে দিচ্ছে, যেটা একেবারে স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট, সেটা হচ্ছে যে এই আগামী নির্বাচনটা সাংঘর্ষিক পর্যায়ে যাচ্ছে। এবং দেশ ভোটের সময় যত এগিয়ে আসছে
ততই জমে উঠেছে সে দেশের জাতীয় রাজনীতি। কিছুদিন আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হাসিনা পুত্র জয়ের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে জয় জানিয়ে দেন বাংলাদেশের ভোটে সব রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি জরুরি। সেই সঙ্গে দাবি করেন আওয়ামী লীগের ওপর থেকে প্রত্যাহার করে নিতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেই হবে না, দল যাতে প্রচারের সুযোগ পায় সেটা মাথায় রেখে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় একই দিনে 3টি পত্রিকায়। সেই সাক্ষাৎকারে বঙ্গবন্ধু কন্যাকে একাধিক ইস্যুতে মুখ খুলতে দেখা যায়। তার মধ্যে নির্বাচন নিয়ে তিনি তার অবস্থান স্পষ্ট করে দেন, জানিয়ে দেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হলে সেই ভোট বয়কট করা হবে। অপরদিকে আন্তর্জাতিক মহল থেকে তদারকি সরকারের ওপরে চাপ তৈরি করা হচ্ছে যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে ইউনূস সরকারকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সব দল যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটা তদারকি সরকারকে নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের ওপর থেকে তুলে নিতে হবে নিষেধাজ্ঞা। দলের যেসব নেতাকর্মীকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয় সেই অভিযোগের সপক্ষে প্রমাণ পেশ করতে হবে, অন্যথায় তাদের মুক্তি দিতে হবে। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বেশ কয়েকজন বর্তমান ও প্রাক্তন কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে মামলা দায়ের হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধেও। আবার হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইউনূস সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা দায়ের হয়েছে, যেমন খুন, গুম, শারীরিক নির্যাতন, জেল বা থানায় পিটিয়ে হত্যা, সেই একই অভিযোগে ইউনূস তার সরকার বেশ কয়েকজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। হেগের ওই আদালত থেকে ইউনূস সহ যে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে সমন জারি হলে তারা সেখানে যেতে বাধ্য। এদিকে আবার বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি বলেছেন, জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তারা যে রিপোর্ট তৈরি করেছে সেটা একতরফা। প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে। জানতে চাওয়া হয়েছে ইউনূস সরকারের প্রতি তারা কেন পক্ষপাত দুষ্ট। তারা যে রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্টে কেন জুলাই আগস্ট আন্দোলনে হিংস্রতার কথা নেই? জাতিসংঘের প্রতিবেদনে কেন উল্লেখ নেই সেই সময় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা? প্রশ্ন করা হয়েছে ফেব্রুয়ারির নির্বাচনে UNDP কি করে অর্থ সাহায্য করে। এই মর্মে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে আওয়ামী লীগের লেটার প্যাডে চিঠি পাঠানো হয়েছে। স্টিফেন লিলারকে এই চিঠি পাঠিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে তাদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং তাদের বন্ধু দেশের থেকে সহযোগিতা আদায়। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।